এডুকেশন সেন্টার কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 9-এর জিওগ্রাফি পার্ট 6 সেপ্টেম্বর মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও। তাহলে আমার আপলোড করা যে কোনো ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, সময় নষ্ট না করে আমরা শুরু করি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9-এর ভূগোল ও পরিবেশ। ফার্স্টেই বলেছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্টে দিয়েছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, না প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। কোনটা হবে? এখানে কিন্তু আমাদের অপশন গ, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, এইটা কিন্তু হবে। আচ্ছা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা সবসময় পূর্ণবাক্যে লেখার চেষ্টা করবে। তারপরে আছে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, এটা কিন্তু হবে আমাদের লাভা মালভূমি। ঠিক জোর কোনটা? ঠিক জোরটি নির্বাচন করতে বলেছে। দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের নদী, কখনোই না। কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, এটা। আর পর্জল মৃত্তিকা পশ্চিমে মালভূমি অঞ্চলের মৃত্তিকা, কখনোই না। অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ, অ্যালপাইন না ম্যানগ্রোভ উদ্ভিদ। তো এখানে ফার্স্ট এটা হবে কিন্তু অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, তারপর এটা হবে লাভা মালভূমি, তারপর এটা হবে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। তোমরা কিভাবে লিখবে সেটা দেখে নাও। ফার্স্টে লিখবে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বলে অপশান দিয়ে গ নম্বর অপশানে অক্ষরেখাগুলির পরস্পর সমান্তরাল। তারপরে আছে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ওই সৃষ্ট ভূমিরূপ হলো লাভা মালভূমি। ঠিক জোটটি হলো কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এরপরে দেখো তোমরা 2 নম্বরে আছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। আচ্ছা, বলে দিই আমি, দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে কিন্তু 90 ডিগ্রি কোণে বা সমকোণে ছেদ করেছে। তোমরা এখানে 90 ডিগ্রিও লিখতে পারো বা সমকোণ লিখলেও একই ব্যাপার। আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে শিলার মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে কি বলে? তাকে রেগোলিথ বলে। ঠিক আছে। তারপরে দিয়েছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, নিত্যবহ নদী কাকে বলে আগে জানতে হবে আমাদের। নিত্যবহ নদী মানে যে নদীগুলিতে সারা বছর জল থাকে এবং যে সমস্ত নদী সাধারণত বরফ গলা জলে পুষ্ট। তো এই ধরনের একটি নদীর উদাহরণ হলো তিস্তা নদী, যেটি দার্জিলিং এর উপর দিয়ে গেছে। তো কিভাবে লিখবে দেখে নাও। তোমরা পূর্ণবাক্যে লিখবে, আমি আগেও বলেছি। দেখো, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে সমকোণ বা 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে সম লিখেছি বা 90 ডিগ্রি কোণে ছেদ করে। আবহবিকারগ্রস্ত শিরা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মূল শিলার উপরে যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলা হয় রেগোলিথ। দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা। এরপরে দেখো, তোমাদের দিয়েছে আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবহবিকারে প্রাণীদের ভূমিকা সেটা লিখতে বলেছে আমাদের। দেখো কিভাবে লিখবে তোমরা ও কি লিখে নেবে তোমরা একটু দেখে নাও। আবহবিকারে প্রাণীদের ভূমিকা: ইঁদুর, খরগোশ, খ্যাকশিয়াল, পেইরি কুকুর, প্যাঁচা প্রভৃতি শিলার মধ্যে গর্ত করে বাসা করে। শামুক চুনাপাথরের মধ্যে গর্ত তৈরি করে। 2 নম্বর পয়েন্ট কি না, পশু পাখি মারা যাওয়ার পর প্রাণী দেহ নিঃসৃত অ্যাসিডের মাধ্যমে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। জীবাণু, কীট ও ব্যাকটেরিয়া শিলার মধ্যে বাস করে শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। 3 নম্বর পয়েন্ট কি, মানুষ প্রত্যক্ষভাবে খুব কম অঞ্চলে শিলাস্তর আবহবিকার ঘটালেও তা ঘটায় কিন্তু দ্রুত হারে। প্রাকৃতিক উপায়ে কোনো শিলাস্তর আবহবিকারগ্রস্ত হয়ে শিথিল হতে যেখানে লক্ষ লক্ষ বছর সময় লাগে, সেখানে মানুষ কয়েক মুহূর্তেই শিলার দ্রুত পরিবর্তন ঘটায়। খনিজ পদার্থ আহরণের প্রয়োজনে ডিনামাইট বিস্ফোরণ করে শিলায় ফাটায়। পাহাড় পর্বত অঞ্চলে রাস্তাঘাট বা বাড়ি নির্মাণ বা ধাপ চাষের মাধ্যমে শিলার আবহবিকার ঘটায়। তোমরা এইটুকানি লিখে নিলে কিন্তু হবে। এরপরে দেখো, তোমাদের একটা কোশ্চেন দিয়েছে
পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা ঠিকই যে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে, কিন্তু সমভূমি অঞ্চলে বসবাস করার কারণগুলি কি সেগুলো আমরা একটু লিখে নেব এবং তোমরা দেখে নাও, আমি লিখে রেখেছি। দেখো, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কারণ সারা পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কারণ কৃষি, সমতল ভূমি, উর্বর মাটি, সেচের সুবিধার কারণে সমভূমিতে কৃষিকাজ অত্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা, সমভূমিতে সড়ক, রেল ও জলপথ ব্যবস্থা সহজে গড়ে তোলা যায়, মানে যে কোনো পথ দিয়ে খুব সহজেই যাতায়াত করা যায়। 3 নম্বর পয়েন্ট আছে জল পাওয়ার সুবিধা, নদী, খাল, অন্যান্য জলাশয়, হ্রদ, দিঘি, পুকুর, বিল, ভৌম জল সমভূমিতে বেশি পাওয়া যায়। জল সেচ কাজে, শিল্পের প্রয়োজনে, দৈনন্দিন ব্যবহারে ও পানীয় হিসাবে ব্যবহার করা হয়। তারপরে পয়েন্ট আছে সভ্যতার বিকাশ, মানুষের প্রধান 3টি চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। সমভূমিতে বাস করে সবচেয়ে সহজেই মেটানো যায় বলে প্রাচীনকাল থেকে সভ্যতার বিকাশ নদী অববাহিকা যুক্ত সমভূমি অঞ্চলে গড়ে উঠেছে। একটা জিনিস মনে রাখবে, প্রাচীনকালে যে সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠেছে, সে নীল সভ্যতা বলো বা সিন্ধু সভ্যতা বলো বা মেসোপটেমিয়া সভ্যতা বলো বা হোয়াংহ সভ্যতা বলো, সমস্ত সভ্যতা কিন্তু কোনো না কোনো নদীর তীরবর্তী সমভূমি অঞ্চলে গড়ে উঠেছে। কখনো কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু কোনো সভ্যতা গড়ে ওঠে না, যে কোনো সভ্যতা কিন্তু সমভূমি অঞ্চলে গড়ে ওঠে। তারপরে পয়েন্ট দেখো বাণিজ্য ও নগর, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলি সমভূমিতেই বেশি গড়ে উঠেছে। শহর ও নগর প্রভৃতি সমভূমিতেই বেশি। এই কটা পয়েন্ট লিখে নিলে আশা করি তোমাদের হয়ে যাবে। আরেকবার দেখাচ্ছি, দেখে নাও কোথা থেকে লিখবে। কৃষি পয়েন্ট দেবে, দিয়ে লিখবে উন্নত যোগাযোগ ব্যবস্থা, দিয়ে লিখবে জল পাওয়ার সুবিধা, লিখবে সভ্যতার বিকাশ আর বাণিজ্য নগর। লাস্ট কোশ্চেনটা দেখো, তোমাদের লাস্ট কোশ্চেন দিয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। একটা জিনিস জানো তোমরা যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষই কিন্তু মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে। এই যে আমাদের এখন যে নিম্নচাপ হচ্ছে বলো বা যখন খুব রৌদ্র থাকে, যে কোনো কিছুতেই কিন্তু মৌসুমী বায়ুর হাতটাই বেশি। তো দেখো কি লিখবে তোমরা, পশ্চিমবঙ্গ জলবায়ুতে মৌসুমী বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয়। পশ্চিমবঙ্গ তথা সারা ভারত জুড়ে মৌসুমী বায়ু প্রধান নিয়ন্ত্রক ভূমিকা পালন করে। যেমন মৌসুমী বায়ুর অত্যাধিক প্রভাব, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপরে মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এ রাজ্যের বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, ঋতু পরিবর্তন সকল জলবায়ুগত বিষয়গুলি মৌসুমী দ্বারা নিয়ন্ত্রিত। যে কোনো বিষয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর পরের পয়েন্টগুলো দেখো, ঋতু পরিবর্তন, মৌসুমী বায়ুর আসা যাওয়ার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের প্রধান 4টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত চক্রাকারে আসে। অসম বৃষ্টির বন্টন কিনা, এ রাজ্যে বৃষ্টিপাত কিন্তু সবসময় সব স্থানে সমান নয়। হিমালয়ের পার্বত্য, তরাই ও ডুয়ার্সে বৃষ্টি খুব বেশি, প্রায় 300 থেকে 500 সেন্টিমিটার, দক্ষিণবঙ্গে 150 থেকে 175 সেন্টিমিটার এবং পশ্চিমে পুরুলিয়া ও সংলগ্ন মালভূমিতে 100 থেকে 125 সেন্টিমিটার। এরপরে পয়েন্টে দেখো জলবায়ুগত তারতম্য, পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। পার্বত্য অঞ্চলের কোথাও কোথাও জলবায়ু তুন্দা প্রকৃতির হয়েছে। উপকূল সংলগ্ন অঞ্চলের জলবায়ু মনোরম নাতিশীতোষ্ণ প্রকৃতির। আবার পুরুলিয়ার জলবায়ু বেশ কিছুটা চরম। এত অবধি লিখলেই হবে। লাস্ট পয়েন্টটা দেখো বিপরীতমুখী বায়ু, মৌসুমী বায়ুর আগমনকালে এ রাজ্যে বায়ু প্রবাহ দক্ষিণ থেকে উত্তরমুখী হয় এবং প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। তো তোমরা আবার পয়েন্টগুলো দেখে নাও, প্রথম থেকে আরেকবার পয়েন্টগুলো দেখে নাও। প্রথম যে পয়েন্টটা ছিল ভালো করে দেখে নাও, মৌসুমী বায়ুর অত্যাধিক প্রভাব। সেকেন্ড যে পয়েন্ট আছে, সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্ট আছে হচ্ছে ঋতু পরিবর্তন।
তারপরের পয়েন্ট আছে অসম বৃষ্টির বন্টন, পরের পয়েন্ট জলবায়ুগত তারতম্য, তারপরের পয়েন্ট আছে বিপরীতমুখী বায়ু। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো সকলে।